ক্লাস 10 আজকে আমরা শুরু করব বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য 15 চ্যাপ্টারটা এর 15.1টা আমরা আগের দিন করেছি। আজকে আমরা 15.2 এর পার্টটা করব। কোষে দেখি থেকে আমরা কিছু এক্সাম্পল করে দেখব। তো প্রথমে আমরা একটা উপপাদ্য শিখব। উপপাদ্যটা কি বলছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। কি ব্যাপারটা? এটা ধরো একটা ও কেন্দ্রীয় বৃত্ত এ, বহিস্থ একটা বিন্দু হচ্ছে এই যে পি। আমার কার্সরটার দিকে খেয়াল রাখবে। পি বিন্দু থেকে আমরা দুটো স্পর্শক অঙ্কন করলাম, যেখানে স্পর্শবিন্দু হচ্ছে এ আর বি। স্পর্শক দুটো হচ্ছে এ বিন্দুতে পি কিউ আর বি বিন্দুতে পি আর। আমাদের এখানে ও এ আর ও বিটা যোগ করতে হবে এবং ও পিটাও যোগ করতে হবে, তবেই আমরা যেটা প্রমাণ করতে দিয়েছে সেগুলো পাব। এখানে কি প্রমাণ করতে দিয়েছে? এখানে প্রমাণ করতে দিয়েছে পি এ সমান পিবি। আরেকটা হচ্ছে এই পি এ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে তার মানে অ্যাঙ্গেল পি ও এ, তাই তো? ওই জন্য ও এ আর ও বিটা যোগ না করলে পি ও এটা পাবো না, বা পি ও বি, যেগুলো স্পর্শক দুটো কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে। এটা কিন্তু অঙ্কন নয়, এটা প্রমাণটার জন্য আমাদের আঁকা প্রয়োজন। ঠিক আছে, নেক্সট আমরা প্রমাণে চলে আসি। এখানে প্রমাণে কি করব? যেহেতু আমাদের পি এ এবং পি বি স্পর্শক আর ও এ আর ও বি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এর আগের দিনই আমরা শিখেছি যে সেই ক্ষেত্রে ও এ লম্ব পি এ হবে এবং ও বি লম্ব পি বি হবে, সেটাই এখানে লেখা হয়েছে, দেখো। নেক্সট আমরা এই যে দুটো ত্রিভুজ আছে পি ও এ আর পি ও বি, এই দুটোর ক্ষেত্রে আমরা দেখো সর্বসম দেখাতে পারবো। তার কারণ এক্ষুনি আমরা দেখিয়েছি যে পি এ ওটা বা ও এ পি যাই বলো আর ও বি পি, এই দুটো হচ্ছে প্রত্যেকেই সমকোণ। আর ওপিটা হচ্ছে সাধারণ বাহু, যেটা হচ্ছে অতিভুজ, তাই তো? এছাড়া ও এ সমান ও বি, তার কারণ হচ্ছে ও এ সমান ও বি কেন? তার কারণ ওরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো বৃত্ত মানে পি এ, পি ও এ আর পি ও বি বা পি বি ও যাই বলা হোক, এই দুটো সর্বসম কি সূত্রে? আর এইচ এর সূত্র শর্তানুসারে। এই যে পাশে লেখা আছে সর্বসম হয়েছে আর এইচ এর শর্তানুসারে। তাহলে এখানে আমরা এবার বলতে পারবো পি এ সমান পিবি আর অ্যাঙ্গেল পি ও এ সমান অ্যাঙ্গেল পি ও বি। তাহলে আমাদের প্রমাণ দুটো হয়ে গেল, এখানে আর কোনো অসুবিধে নেই, খুব সহজ প্রমাণ। নেক্সট আমরা কি এই উপপাদ্যটার থেকে আরো কিছু জিনিস বলতে পারি। যেহেতু দুটো সর্বসম, তাহলে আমরা এখান থেকে এ পি ও কোণটা আর অ্যাঙ্গেল বি পি ও কোণটাও সমান বলতে পারবো, তাই তো? সমান বাহুর বিপরীত কোণ দুটো সমান সর্বসম ত্রিভুজের। তাহলে তার মানে কি হচ্ছে? আমাদের এখানে এই ওপিটা হচ্ছে অ্যাঙ্গেল এ পি বি এর সমদ্বিখণ্ড। এই উপপাদ্যটা থেকে আমরা এইটাও পেয়ে থাকি। ঠিক আছে, তার মানে বহিস্থ বিন্দুর সাথে সংযোগ কেন্দ্রের সংযোজক সরল রেখাটা কি করে? ওই এ পি বি কে সমদ্বিখণ্ডিত করে। নেক্সট আমরা এখানে আরো কয়েকটা জিনিস শিখবো, যেটা হচ্ছে এখানে ছবিটার দিকে খেয়াল করো। দুটো বৃত্ত অন্তস্থ ভাবে স্পর্শ করেছে পি বিন্দু, তাই তো? একটার কেন্দ্র হচ্ছে ও, একটা ও ড্যাশড। এখানে এ বিটা স্পর্শক পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে অন্তস্থ ভাবে বা অন্তঃস্পর্শ করেছে। আর এপি এ বি হলো বৃত্ত দুটোর সাধারণ
স্পর্শক বা কমন ট্যানজেন্ট। আরেকটা ছবি দেখো, এটাতে অন্তস্থ ভাবে ছিল এবং এই দ্বিতীয় ছবিটায় দেখো বৃত্ত দুটো বহিস্থ ভাবে পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে এবং পি বিন্দুতে ওদের সাধারণ স্পর্শক হচ্ছে এবি। তাহলে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করতে পারে দুভাবে, একটা হচ্ছে অন্তঃস্পর্শ আর একটা হচ্ছে বহিঃস্পর্শ। একটা ইন্টারনালি টাচ করে আর একটা এক্সটার্নালি। নেক্সট আমরা কমন ট্যানজেন্ট বলতে কি বুঝি সেটা, বা সাধারণ স্পর্শক। একটা সরলরেখা যদি দুটো বৃত্ত প্রত্যেকটাকে স্পর্শ করে তাহলে ওই সরলরেখাটাকে বৃত্ত দুটোর সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট বলা হয়। সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট বলা হয়। দেখো কতকগুলো সাধারণ স্পর্শক আমরা এখানে দেখাচ্ছি। দুটো বৃত্তের সাধারণ স্পর্শকের দেখো কিছু ছবি। এই যে এইগুলোকে বলা হয়, প্রথম ছবিটায় দেখো এই যে লাল রঙের যে দুটো স্পর্শক আছে, এই স্পর্শক দুটোকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। যখন বৃত্ত দুটো একটা আরেকটাকে ছেদ করে গেছে তখন একমাত্র এই দুটো স্পর্শকই সম্ভব। আবার পরেরটায় দেখো দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে এবং এই ক্ষেত্রে বৃত্ত দুটোর দুটো সরল সাধারণ স্পর্শক আর একটা সাধারণ স্পর্শক। এই যে আমি যেটা কার্সর দিয়ে দেখাচ্ছি খেয়াল করো। এবং বৃত্ত দুটো যখন পরস্পরকে স্পর্শ করে না, মানে দূরে দূরে থাকে, তখন এদের এরকম চারটে স্পর্শক তৈরি হয়। তার মধ্যে এই যে অ্যারো বরাবর দেখো আমি দেখাচ্ছি, এই দুটোকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। আর এইরকম কোনাকুনি দেখো সাধারণ স্পর্শক আছে দুটো, এই দুটোকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। তাহলে সাধারণ স্পর্শক হচ্ছে একটা হচ্ছে এমনি সাধারণভাবে স্পর্শ বিন্দুতে, মানে যখন বৃত্ত দুটো অন্তর বা বহিঃস্পর্শ করে তখন কি হয়, তাদের ওই স্পর্শ বিন্দুতে কেবলমাত্র একটা স্পর্শক হয়, সেটাকে বলা হয় শুধুমাত্র সাধারণ স্পর্শক। আর দুটো বৃত্তকে যখন একই দিকে দুটো বৃত্তকে কোনো সরল রেখা স্পর্শ করে তখন তাকে বলা হয়, এই যে যেটা দেখাচ্ছি এইগুলোকে বলা হয় সরল সাধারণ স্পর্শ। আর দুটো বৃত্ত যখন এরকম ভাবে বিপরীত দিকে কোনাকুনি ভাবে স্পর্শ করে কোনো সরল রেখা তখন তাদের বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। তাহলে স্পর্শক সম্বন্ধে তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এর সম্বন্ধে যে উপপাদ্যটা আছে সেটা এবার আমরা করি। এখানে যে উপপাদ্যটা এবার দেওয়া আছে সেটা বলছে যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে বলতে অন্তঃস্পর্শও করতে পারে বহিঃস্পর্শও করতে পারে, দু ক্ষেত্রেই, তাহলে স্পর্শবিন্দুটা কেন্দ্র দুটো সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। মানে অন্যভাবে বলা যায় কি, স্পর্শবিন্দুটা আর কেন্দ্র দুটো একই সরল রেখায় থাকবে বা সমরেখ হবে। তাহলে এখানে আমার দেখো এ কেন্দ্রীয় একটা বৃত্ত আর একটা বৃত্ত বি কেন্দ্রীয়, এরা পরস্পরকে কি করেছে, বহিস্থভাবে স্পর্শ করেছে। আবার একটা দেখো তার পাশেই দেখাচ্ছি, এখানে এ বি কেন্দ্রীয় বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। যখন শুধু স্পর্শক কথাটা উল্লেখ থাকবে তখন কিন্তু দুটো ছবি একে প্রমাণ করতে হবে, এবং এই ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে যেন নামগুলো সব একই ধরনের হয়, তাহলে প্রমাণটা একইভাবে হবে। আর যদি বলা থাকে যে বহিঃস্পর্শ অথবা অন্তঃস্পর্শর কথা বলা থাকে তাহলে সেটাই মাত্র একে করলেই চলবে। এবারে আমরা এখানে দেখো দুটো বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, প্রথমটাই হচ্ছে বহিঃস্পর্শ করেছে আর পরেরটায় অন্তঃস্পর্শ করেছে। তাহলে সেটা আমরা লিখে ফেললাম বিবৃতিতে। প্রমাণ করতে হবে এ পি বি সমরেখ, যে কথাটা আমরা বলছিলাম যে কেন্দ্র দুটো এবং স্পর্শবিন্দুটা একই সরল রেখায় থাকবে বা সমরেখ হবে। এখানে আমাদের একটা অঙ্কন করতে হবে যেটা হচ্ছে এপি আর বিপি যোগ করতে হবে। এপি আর বিপি কথাটা কিন্তু পরিষ্কারভাবে রাখবে, যদি এপি বি যুক্ত করলাম বলে দাও তাহলে কিন্তু প্রমাণ শেষ এবং তোমার অঙ্ক শেষ।
তাহলে কি বললাম, অঙ্কনে লিখতে হবে, দেখো এখানে লেখা আছে এপি যুক্ত করলাম এবং বিপি যুক্ত করলাম। এই যে এখানে পরিষ্কার লেখা আছে, এই জায়গাটা খেয়াল করবে, ছেলেমেয়েরা এটা ভুল করে এবং এখানে ভুল করা মানে পুরো উপপাদ্যটা শেষ। নেক্সট আমাদের এখানে অঙ্কন করব এটা প্রমাণের জন্য। এখানে দেখো পি বিন্দুটা যেহেতু স্পর্শ বিন্দু, তাহলে এই বিন্দুটা দিয়ে আমরা একটা সাধারণ স্পর্শক আঁকছি, দুটোর ক্ষেত্রে একই, এসটি নাম দিচ্ছি। এসটি স্পর্শকটা পি বিন্দুতে স্পর্শ করেছে। এবারে প্রমাণটা করি। দেখো এ কেন্দ্রীয় বৃত্তের এপিটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এসটিটা হচ্ছে স্পর্শক। ঠিক বি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে বিপিটা হচ্ছে স্পর্শক এবং এসটি হলো স্পর্শক, বিপিটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এখান থেকে বলতে পারি এপি লম্ব এসটি আবার বিপি লম্ব এসটি। তাহলে এপি ও বিপি একই বিন্দু পি তে এসটি সরলরেখার উপর লম্ব, তাহলে এপি আর বিপি কে একই সরলরেখায় অবশ্যই হতে হবে। এই ক্ষেত্রেও আমরা যা প্রমাণ করছি, মানে বহিঃস্থর ক্ষেত্র অন্তঃস্থর ক্ষেত্র একইভাবে দেখো কথাগুলো চলছে বা একইভাবে মানছে। তাহলে আমাদের কি হলো, এপি আর বিপি একই সরলরেখায় অবস্থিত হবে, তার মানে এ পি বি সমরেখ হবে, এ পি বি সমরেখ হচ্ছে। তাহলে প্রমাণটা হয়ে গেল। এই দুটো প্রমাণ খুবই সোজা এবং খুব ভালোভাবে খেয়াল রাখবে। নেক্সট আরেকটা জিনিস খেয়াল রেখো যে যদি দুটো বৃত্ত বহিঃস্পর্শ করে তাহলে এবি সমান এপি প্লাস বিপি। দেখো বহিঃস্থের বেলায় কি হচ্ছে, এবিটা সমান এপি প্লাস বিপি, মানে ব্যাসার্ধ দুটোর যোগফল হয় কেন্দ্রদ্বয়ের দূরত্বের সঙ্গে সমান। আর যদি অন্তঃস্পর্শ করে তাহলে কি হয়, এবি সমান হচ্ছে এপি মাইনাস বিপি। এখানে আমাদের এপিটা বড় বৃত্ত, মানে বড় যার ব্যাসার্ধ তার থেকে ছোট ব্যাসার্ধ। এই যে অন্তঃস্পর্শের ক্ষেত্রে এপিটা বড় বিপিটা ছোট, তাই এপি মাইনাস বিপি। বৃত্ত দুটো যখন অন্তঃস্পর্শ করবে কেন্দ্রদ্বয়ের মধ্যেকার দূরত্ব বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধটার বিয়োগ। নেক্সট আমরা চলে আসি কোষে, দেখি 15.2 এর 3 নম্বরটা। এখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু এ। তাহলে এটা ও কেন্দ্রীয় বৃত্ত, তার বহিঃস্থ বিন্দু এ, এ থেকে দুটো স্পর্শক পি আর কিউ, মানে এপি আর এ কিউ। পি আর কিউ বিন্দুতে স্পর্শ করেছে, পি আর একটা ব্যাস, এই যে পি আরটা হচ্ছে একটা ব্যাস। প্রমাণ করতে হবে ও এ প্যারালাল আর কিউ। পরিষ্কার, যা বলেছে সেই অনুযায়ী ছবিটা আঁকলাম আমরা এবং বিবৃতিটা আমাদের লিখে দিতে হবে এইভাবে, তোমরা জানো। নেক্সট আমরা এখানে আঁকবো একটা, যেটা হচ্ছে ও কিউটা যুক্ত করব প্রমাণটা করার জন্য। ও কিউটা যোগ করতে হবে, তাই তো, ও আর যুক্ত করা হলো। নেক্সট প্রমাণ করি। বহিঃস্থ বিন্দু এ থেকে এপি আর এ কিউটা হচ্ছে স্পর্শক। তাহলে এই দুটো স্পর্শক কি করবে, আমরা আগের উপপাদ্যটা প্রথম উপপাদ্যটায় পেয়েছিলাম যে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, মানে এ ও পি সমান এ ও কিউ। আবার এখানে দেখো এ ও কিউটা হাফ অফ, তাহলে আমরা বলতে পারবো পি ও কিউ, মানে এ ও পি এই দুটো মিলিয়ে তো পি ও কিউ, তার মানে ওদের বলতে পারবো হাফ অফ পি ও কিউ। এবারে ত্রিভুজ ও কিউ আরটাকে খেয়াল করো, এখানে ও কিউ সমান ও আর, একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে ও আর কিউ সমান ও কিউ আর। পরিষ্কার, এই দুটো কোণ সমান, এই যে এখানে লিখেছি আমি। এবারে ও কিউ আর এর এখানে দেখো বহিঃস্থ কোণ হচ্ছে আমরা পি ও কিউ বলতে পারবো। এই যে এই কোণটা, এটা বহিঃস্থ কোণ। এই বহিঃস্থ কোণ কি হয়, বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি, মানে এখানে ও আর কিউ আর ও কিউ আর এর যোগফল। এবার পি ও কিউ এর জায়গায় আমরা টুয়াইস এ ও পি লিখতে পারবো, এই যে প্রথম অংশ থেকে। আর
ও আর কিউ ও কিউ আর যেহেতু সমান ছিল, তাহলে এখানেও আমি টোয়াইস ও আর কিউ লিখতে পারি। তার মানে এ ও পি সমান ও আর কিউ। এ ও পি মানে কোনটা? এই কোনটা যেটা দেখাচ্ছি আমি। আর ও আর কিউ মানে কোনটা? এই দুটো কোণ কি ধরনের কোণ? অনুরূপ, তাই তো? কিভাবে তৈরি হয়েছে? ও এ আর আর কিউ কে ও কিউ ছেদ করার, পি আর ছেদ করার ফল, তাই তো? পি আরটা ছেদ করেছে, তাহলে অটোমেটিক ও এ সমান্তরাল আর কিউ। এখানে এই কথাটাও একটু পাশে লিখে দিও। এরা অনুরূপ কোণ। কিভাবে সৃষ্টি হয়েছে? ও এ আর আর কিউ কে পি আর সরল রেখাটা ছেদ করার ফলে ওরা অনুরূপ কোণ হিসেবে সৃষ্টি হয়েছে, সেই জন্য ও এ প্যারালাল আর। পরিষ্কার? তাহলে আমি যেটা বললাম সেটা শুধু এর সাথে যোগ করে নিই। এটা বোঝা গেছে। এবারে তাহলে পরেরটায় আসি। 5, প্রমাণ করি বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রাই রম্বস। তাহলে এখানে আমার ও কেন্দ্রীয় একটা বৃত্ত, পরিলিখিত মানে কি? বাইরে দিয়ে আঁকা হবে, মানে বৃত্তটা ভিতরে থাকে। তাহলে পরিলিখিত সামান্তরিক কি? এ বি, বি সি, সি ডি, ডি এ। যোগ করলে পাচ্ছি এ বি সি ডি। এটা একটা সামান্তরিক বলেছে এবং এটা অবশ্যই একটা রম্বস হবে, সেটা আমায় প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে এই যে স্পর্শ করছে, মানে বাইরের দিকে তো বৃত্তটাকে স্পর্শ করে তো বাহুগুলো গেছে, সেগুলোরও আমরা নাম দিয়ে দিলাম। পি কিউ আর এস করে নাম দিয়ে দিলাম। এ বিটা পি তে, বি সিটা কিউ তে, সি বিটা আর এ, আর ডি এটা এস বিন্দু। সেটাকে বিবৃতিটাকে আমরা লিখে দিলাম পরিষ্কারভাবে, যেটা ছবি এঁকেছি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এখানে এ বি সি ডি একটা রম্বস। পরিষ্কার? এটার ক্ষেত্রে কোনো অঙ্কন নেই, শুধু প্রমাণটা হলেই হবে। কিভাবে? খুব সুন্দর সহজ প্রমাণ। এবিসিডি যেহেতু একটা সামান্তরিক বলে দিয়েছে, তার মানে এর বিপরীত বাহুগুলো সমান, মানে এবি সমান বিসি আর এডি সমান বিসি। এবারে দেখো বহিস্থ বিন্দুর যে কনসেপ্ট, মানে যেটা আমাদের প্রথম উপপাদ্য ছিল আজকে, বহিস্থ বিন্দু এ হিসেবে ভাবলে ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে এপি আর এস হচ্ছে স্পর্শক, এই দুটোর দৈর্ঘ্য সমান হবে। এই যে লিখেছি এস সমান এপি। ঠিক সেইভাবে বিটা বহিস্থ বিন্দু হলে কি হবে? বিপি সমান বিকিউ। আবার সিটা বহিস্থ বিন্দু হলে সিকিউ সমান সিআর, আর ডিটা বহিস্থ বিন্দু হলে ডিআর সমান ডিএস। পরিষ্কার? তাহলে এবারে দেখো আমরা এবি প্লাস বিসি সমান কি লিখতে পারি? আগে যেটা পেয়েছিলাম সেখান থেকে, মানে যে ছবি থেকে যেটা দেখতে পাচ্ছি, আমরা এবির জায়গায় লিখতে পারবো এপি প্লাস বিপি, আর ডিসির জায়গায় আমরা লিখতে পারবো সিআর প্লাস ডিআর। এবারে দেখো এপি মানেই এস ছিল, আমরা আগেই প্রমাণ করেছি। বিপি মানে বিকিউ, সিআর মানে সিকিউ, ডিআর মানে ডিএস লেখা যেতে পারে। এবার গুছিয়ে নিচ্ছি, এএস আর ডিএস কে এক জায়গায় করে নিলাম, বিকিউ আর সিকিউ। তাহলে এএস আর ডিএস মিলিয়ে হচ্ছে এডি, আর বিকিউ আর সিকিউ মিলে বিসি। এবার এবি আর ডিসি সমান ছিল, তাহলে তার জায়গায় আমরা লিখতে পারি টোয়াইস এবি, আর এডি বিসি সমান ছিল, তাহলে তার জায়গায় লিখতে পারি টোয়াইস বিসি। তাহলে এবি সমান বিসি। তাহলে একটা সামান্তরিকের যদি সন্নিহিত বাহু এই দুটো এবি আর বিসি, সন্নিহিত বাহু মানে পরপর একই বিন্দুতে তারা ছেদ করেছে, একটা সাধারণ বিন্দু আছে, সেগুলোকে সন্নিহিত বাহু বলে, তাহলে আমরা সেই সামান্তরিকটাকে অবশ্যই একটা রম্বস বলতে পারি। তাহলে এটা হয়ে গেল। পাশে প্রমাণিত কথাটা নিজেরা লিখবে, আমার এখানে লেখা হয়নি, সুতরাং আমাদের রম্বস প্রমাণ হয়ে গেল। পরিষ্কার? নেক্সট 6 এরটায় আমাদের কি বলেছে? এ ও বি কেন্দ্রীয় দুটো বৃত্ত। এই যে এখানে আমার দেখো একটা এ কেন্দ্রীয় বৃত্ত আর একটা বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, সেইভাবে আঁকা হয়েছে। সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর ও একটা বিন্দু, এই যে সি বিন্দুতে স্পর্শকের উপর ও একটা বিন্দু নিয়েছি। ওডি
আর ওই ওডিটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, ডি বিন্দুটা হচ্ছে স্পর্শবিন্দু, আর বি কেন্দ্রীয় বৃত্তের ওইটা হচ্ছে স্পর্শক, ইটা হচ্ছে স্পর্শবিন্দু। এখানে দেখো সিওডি 56 ডিগ্রি বলে দিয়েছে, আর অ্যাঙ্গেল সিওই এটা 40 ডিগ্রি বলে দিয়েছে। আমাদের সিও আমাদের এখানে কি এসিডি এটা এক্স বলে দিয়েছে ডিগ্রি, আর অ্যাঙ্গেল বিসিই এটা বলে দিয়েছে ওয়াই ডিগ্রি। আমাদের প্রুফ করতে হবে কি ওডি সমান ওসি সমান ওই। ঠিক আছে, এছাড়াও আমাদের দেখাতে হবে এক্স আর ওয়াই এর বিয়োগফল হচ্ছে 8। তাহলে আমরা এইভাবে বিবৃতিটা লিখে দেব, আঁকা অনুযায়ী যেভাবে আমরা এঁকেছি সেই অনুযায়ী লিখবো, এটা তো তোমরা জানো। এবারে চলে আসি এখানে প্রমাণে। প্রমাণটা খুব সহজ, দেখো বহিস্থ বিন্দু ও এ কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু ও যদি আমরা এখানে ভাবি, তাহলে ও ডি আর ও সি হচ্ছে স্পর্শক এ কেন্দ্রীয় বৃত্তে, তাহলে সেই দুটো কি হয় সমান হয়, আমরা দ্বিতীয় উপপাদ্যটায় পেয়েছিলাম। তাহলে ওডি সমান ওসি হয়ে গেল এই যে এখানে। আবার বহিস্থ বিন্দু ও থেকে বি কেন্দ্রীয় বৃত্তের ওসি আর ওই হচ্ছে স্পর্শক, তাহলে এরাও সমান হবে, তার মানে ওসি সমান ওই। তাহলে কি দেখা যাচ্ছে আমাদের ফার্স্ট প্রমাণটা এসে গেল, ওডি সমান ওসি সমান ওই। এবার ত্রিভুজ ও সি ডিটা দেখি। ওসি ডি এর দেখো ওসি সমান যেহেতু ওডি ছিল, এই যে একটু আগেই প্রমাণ করেছি, তাহলে আমরা বলতে পারবো ওডিসি সমান ওসি ডি। এবং এরা কি হবে, এদের একটা কোণ, এই ত্রিভুজে যেহেতু একটা কোণ 56 ডিগ্রি দেওয়া আছে তার, এবং অন্য দুটো কোণ যেহেতু সমান, তাহলে কিভাবে পাবো 180 মাইনাস 56 ডিগ্রি বাই 2 মানে 62 ডিগ্রি। আর ও সিই ত্রিভুজটাতে আবার খেয়াল করো, এখানেও একটা কোণ দিয়েছে এবং এর অন্য দুটো কোণ সমান, যেহেতু ওসি সমান ওই ছিল, তাহলে ও সিই আর ও ইসি সমান। এবং যেহেতু ওই আরেকটা কোণ দিয়ে দিয়েছে তৃতীয়টা, তাহলে ওরা দুজনে কি হবে 180 মাইনাস 40 বাই 2 মানে 70 ডিগ্রি। ঠিক আছে, এবারে দেখো এখানে এসিটা হচ্ছে আমার সিও স্পর্শকটার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে এসি সিওর সাথে লম্ব হবে। আবার বি কেন্দ্রীয় বৃত্তে বিসিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই তো, তাহলে বিসিটাও সিওর সঙ্গে লম্ব হবে, এবং সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল এসিও আর অ্যাঙ্গেল বিসিও এই দুটো 90 ডিগ্রি। তাহলে এবারে দেখো এক্স ডিগ্রি মানে কোন কোণটা এসিডি, তাহলে এই কোণটাকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এসিও মাইনাস অ্যাঙ্গেল ও সিডি। এসিও মানে তো 90 ডিগ্রি এক্ষুনি দেখালাম, আর আগেই দেখিয়েছি যে ওসিডিটা হচ্ছে 62 ডিগ্রি মানে 28 ডিগ্রি আসছে। ঠিক সেইভাবে ওয়াইটা ইজ ইকুয়াল টু লেখা যাবে, দেখো বিসিও আর মাইনাস ওসিই, এবং ওসিই আগে আমরা পেয়েছিলাম 70, তাহলে 90 মাইনাস 70 ইজ ইকুয়াল টু 20। তাহলে এখান থেকে এক্স আর ওয়াই এর বিয়োগফল দেখা যাচ্ছে 8। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। প্রমাণগুলো খুব সহজ, একটু মন দিয়ে দেখবে তাহলেই, বা নিজেরা খাতায় করতে থাকো তাহলেই আরো ভালো করে বুঝতে পারবে। নেক্সট 7 নম্বরটা দেখো, এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটো নির্দিষ্ট বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, তার মানে এ আর বি এই যে কেন্দ্রীয় বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। আর অন্য অপর একটা বৃত্ত যেটাকে আমি ও কেন্দ্রীয় বৃত্ত নাম দিয়েছি, এটা কি করছে, বৃত্তটাকে এক্স বিন্দুতে আমাদের কি করছে অন্তঃস্পর্শ করেছে, আর যেটা বি কেন্দ্রীয় বৃত্ত ছিল তাকে বহিঃস্পর্শ করেছে ওয়াই বিন্দুতে। পরিষ্কার, এইভাবে আঁকাটা হবে। দেখো ও কেন্দ্রীয় যে বৃত্তটা সেটা এ কেন্দ্রীয় বৃত্তকে অন্তঃস্পর্শ করেছে এক্স বিন্দুতে, আর বি কেন্দ্রীয় বৃত্তকে ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ও যদি বৃত্তটার কেন্দ্র হয়, ওই যে বলে দিয়েছে,
তাহলে আমাদের প্রমাণ করতে হবে AO প্লাস BO, AO প্লাস BO ধ্রুবক। তাহলে বিবৃতিটা লিখে ফেললাম। এবারে প্রমাণটা করতে গেলে আমাদের এখানে একটা ছোট্ট অঙ্কন আছে, যেটা হচ্ছে আমরা OX যুক্ত করে দেব। তাহলে OX আর একটা হচ্ছে AB, পরিষ্কার? এখানে OX আর এখানে AB টা যোগ করে দিলাম, সেটা লিখে দিয়েছি OX এবং AB যুক্ত করা। এবারে প্রমাণটা দেখা যাক। এখানে দেখো OX এবং OY মানে এই অবধি, এই যে এখানে বিন্দুটা অবধি আমি যেখানে কার্সারটা দেখাচ্ছি, OY ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? আবার AX, তাই তো, AX আর BY এইগুলো A আর B কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, পরিষ্কার? তাহলে এরা সর্বদাই নির্দিষ্ট। AOX আর BOY বা BYO একই সরল রেখায় অবস্থিত হবে, এটা আমাদের ওই শেষের উপপাদ্যটাই বলছে। এখানে আবার দেখো AO টাকে আমি লিখতে পারি ছবি থেকে, যেহেতু সরল রেখা হয়ে গেছে, AX মাইনাস OX। আবার BO টাকে আমরা লিখতে পারি দেখো BY প্লাস OY, ছবিটার দিকে খেয়াল করো। তাহলে AO প্লাস BO মানে কি লেখা হবে? AX প্লাস BY, এবং AX BY ধ্রুবক, কারণ এরা যে বৃত্ত দুটো আমাদের দিয়ে দিয়েছিল, মানে A আর B কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্ত দুটো তো ফিক্সড, সেই জন্য তাদের ব্যাসার্ধটাও কি হবে? ফিক্সড বা নির্দিষ্ট হবে, এবং নির্দিষ্ট দুটো জিনিসের যোগফলটাও নির্দিষ্ট হয়, এবং যাকে আমরা বলি নির্দিষ্ট, কথাটা অর্থ হচ্ছে ধ্রুবক। খুব সুন্দর ছোট্ট প্রমাণ, তোমাদের নিশ্চয়ই এটা বুঝতে কোনো অসুবিধে নেই। ঠিক আছে, নেক্সট চলে আসি 9 নম্বর। তিনটে সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এখানে আমরা তিনটে বৃত্ত আঁকছি, একটা A কেন্দ্রীয়, একটা B কেন্দ্রীয় আর একটা C কেন্দ্রীয়। দেখো পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। স্পর্শ বিন্দুগুলো AB এর হচ্ছে P, BC এর হচ্ছে Q আর AC এর R নাম দিয়েছে, তাই তো? এবারে আমাদের কি প্রমাণ করতে হবে? যে ABC এই বিন্দুগুলো হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এই যে লিখেছি ABC একটি, এবং ছবিটাকে আমরা বিবৃতিতে প্রকাশ করি, নামগুলো দিয়েছি, ওখানে নাম ছিল না, সেই নামগুলো দিয়ে লেখা হয়েছে। এবারে আমরা এটা প্রমাণের জন্য প্রথমে কি করব? AP BP যোগ করব, ঠিক আছে, BQ CQ যোগ করব, আর CR AR যোগ করব। সেটা পরিষ্কারভাবে লিখে দেবে। একবারে APB যোগ করলাম বলা যাবে না, এখানে উপপাদ্যটার অ্যাপ্লিকেশন আছে। সুতরাং বলবে PA বা AP BP PQ CQ CR AR যুক্ত করলাম, মানে যেভাবে আমি লিখেছি অঙ্কনে সেইভাবে বিন্দুগুলো যোগ করলে বলবে। এবারে প্রমাণটা দেখো, তিনটে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে অটোমেটিক কেন্দ্র দুটো আর স্পর্শ বিন্দুগুলো কি হবে? সমরেখ হবে। APB আর সমরেখ, সেরকম BQC সমরেখ, এটা অবশ্যই বলতে হবে, না হলে কিন্তু পুরো অঙ্কটা যাবে। আর CRQ সমরেখ বা একই সরল রেখায় অবস্থিত। এবারে দেখো আমাদের এটা যেহেতু তিনটেই সমান বৃত্ত ছিল, তাহলে এই AP BP এগুলো সবই হচ্ছে ব্যাসার্ধ ওদের, এবং সেগুলো সমান, সেটাই লেখা হয়েছে দেখো। এবারে আমরা দেখো AB সমান লিখতে পারবো AP প্লাস BP, তার মানে AP মানে আবার হচ্ছে আমরা তার জায়গায় লিখতে পারি BQ, আবার BPর জায়গায় আমরা লিখতে পারি QC। যাই হোক, যার খুশি জায়গা, কারণ সবাই সব সমান, তার মানে AB সমান BC। আবার AB সমান CA এভাবে দেখানো যায়, তার মানে তিনটে বাহুই সমান। এই যে ABC, এই যে
ত্রিভুজ মতো গঠন হয়েছে, এর তিনটে বাহুই সমান, সুতরাং এবিসি একটা সমবাহু ত্রিভুজ। পরিষ্কার? খুব সহজ সহজ প্রমাণগুলো, ভালোই লাগবে। নেক্সট আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের একটা অঙ্ক করি। এখানে বলা আছে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, বহিঃস্পর্শ। তাহলে আমরা একটা কেন্দ্রের নাম দিয়ে দিচ্ছি এক্স, যেহেতু দেওয়া নেই, আর একটা ওয়াই। এই দুটো পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এবি বৃত্ত দুটোর একটা সাধারণ স্পর্শ, এটা আসলে সরল সাধারণ স্পর্শ। বৃত্ত দুটোকে এ আর বি বিন্দুতে স্পর্শ করে, মানে এক্স কে এ তে, ওয়াই কে বি। আমাদের প্রমাণ করতে হবে এ সি বি, মানে এই যে কোণটা তৈরি হলো এর মান কত। প্রমাণ নয়, এটা বার করতে হবে এসিবির মান কত। তাহলে দেখা যাক কিভাবে বার করব। আমরা এটা বার করার জন্য সি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম, যেটা এবি কে ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, সি বিন্দুতে বৃত্ত দুটোর সাধারণ স্পর্শ অঙ্কন করা হলো, যেটা এবি কে ডি বিন্দুতে ছেদ করে। এই যে যেটা বললাম এখানে লেখা আছে। ডি কি হচ্ছে? এক্স কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু, এবং তার থেকে আমার যে এক্স এবং ওয়াই কেন্দ্রীয় বৃত্ত দুটোর, মানে একই সাথে বলে দেওয়া হয়েছে, দেখো লেখাতে, ডি এ ডিসি স্পর্শক, আর ওয়াই কেন্দ্রীয় ক্ষেত্রে ডিসি আর ডিবি। তাহলে ডি এ সমান ডিসি বলতে পারবো এক্স এর দিক থেকে, আর ওয়াই কেন্দ্রীয় দিক থেকে ডিসি সমান ডিবি। তাহলে অ্যাঙ্গেল ডিএসি সমান অ্যাঙ্গেল ডিসিএ, আবার অ্যাঙ্গেল ডিসিবি সমান অ্যাঙ্গেল ডিবিসি। এবার ত্রিভুজ এবিসিটাই দেখো, আমরা তিনটে কোণের তার সমষ্টি 180 লিখতে পারি, আর বিএসি কে দুটো কোণের নাম দিয়ে লেখা যাবে, তাই তো। বিএসি কোণটাকে আমরা ছোট করে ডিএসি ভাবতে পারি, আর এবিসি কোণটাকে আমরা ছোট করে ডিবিসি বলতে পারি। আর এসি বিটা তো যেমন আছে থাকলো। এবারে ডিসি এ, ডিএসি এর জায়গায় আমরা ডিসিএ লিখতে পারি, আগেই প্রমাণ করেছি এটা সমান, ডিএসি সমান ডিসি এ। আর ডিবিসি এর জায়গায় আমরা লিখতে পারবো ডিসিবি। তাহলে আবার এই দুটো কোণ মিলিয়ে কি দিচ্ছে? এসিবি, তাই তো। তাহলে টোয়াইস এসিবি মানে 180, তার মানে এসিবি মানে 90 ডিগ্রি। তার মানে এখানে যে কোণটা আমাকে এসিবি বার করতে দিয়েছিল তার মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে ডি এরটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এরপরে আমরা সত্য মিথ্যার একটা অঙ্ক করি। বলা আছে একটা বৃত্তের অন্তস্থ একটা বিন্দু পি, এই যে মধ্যে একটা বিন্দু পি, বৃত্তের অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। তাহলে পি দিয়ে আমি একটা সরল রেখা টানলাম, যেটা বৃত্তটাকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে, তাই তো। দুটো বিন্দু ছেদ করে গেছে, অর্থাৎ এটা স্পর্শক হওয়া সম্ভব নয়, কারণ স্পর্শক হতে গেলে বৃত্তকে একটা মাত্র বিন্দুতেই ছেদ করবে বা স্পর্শ করবে। তাহলে আমাদের এটা সত্য, যে বৃত্তের অঙ্কিত কোন স্পর্শক পি বিন্দুতে অঙ্কিত কোন স্পর্শক, মানে বৃত্তের কোন স্পর্শকই পি বিন্দুগামী হবে না বা পি বিন্দু দিয়ে যাবে না। এটা ঠিক কথা, সেই জন্য এটার আনসার সত্য। শূন্যস্থান পূরণের একটা অঙ্ক দেওয়া আছে। দুটো বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় কটি সাধারণ স্পর্শ অঙ্কন করা যায়। এই ছবিটা আমি আগেও দেখিয়েছিলাম, ওটাই দেখো এর অ্যান্সার বা উত্তর বলার জন্য যুক্তি। যে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ করছে না, তাহলে এখানে কতগুলো স্পর্শক তৈরি হচ্ছে? 4টে। তার মধ্যে দুটো, এই যে কার্সর বরাবর তোমরা খেয়াল করো, এই যে দুটো, এই দুটোকে বলা হয়, মানে একই দিকে যে দুটো স্পর্শ করেছে সে দুটো সরল সাধারণ, আর কোণাকুনি বিপরীত দিকে যে দুটো স্পর্শ করেছে সেই দুটো হচ্ছে তির্যক সাধারণ। তাহলে মোট 4টে হয়, তাহলে এর অ্যান্সার হবে 4। পরিষ্কার? নেক্সট চলে আসি 12 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 8 আর 3 সেন্টিমিটার।
আমি এ কেন্দ্রীয় বৃত্তটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি 8 আর বি কেন্দ্রীয় বৃত্ত যেটার ব্যাসার্ধ 3। তাদের কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব, তার মানে এবিটা বলা আছে এখানে 13। বৃত্ত দুটো সরল সাধারণ স্পর্শক এখানে পিকিউ, এই পিকিউ এর দৈর্ঘ্যটা বার করতে হবে। এটাকে কিভাবে আমরা বের করব? এটা বের করতে গেলে আমাদের একটা অঙ্কন করতে হবে, এপি আর বিকিউটা যোগ করতে হবে। এখানে এপিটা 8 আর বিকিউটা 3 বলা আছে, ওই যে ব্যাসার্ধ। আর কি এখানে একটা বি আর আঁকতে হবে, তাই তো? কি রকম? বি থেকে এপি এর উপর লম্ব করে আঁকবো। এই যে বলা আছে দেখো, পরে এটা করতে করতে যেখানে লাগবে সেইখানে আমাদের এটা লিখলেই চলবে। এটা এমনি প্রমাণের মতো অঙ্কন বলে আলাদা করে লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে এবি কেন্দ্রীয় বৃত্ত দুটো ওই যে যেটা এঁকেছি নাম দিয়ে, সেগুলোকে আমরা ডিফাইন করে দিচ্ছি বা বলে দিচ্ছি। না তাহলে আমরা দেখো শর্টে লিখতে পারবো এপি 8, বিকিউ 3, এবি 13, এগুলো সব বলে দিলাম। আর এপি কিউ আর বিকিউ পি 90, কারণ এপি আর বিকিউ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ দুটো ত্রিভুজে, তাহলে ওরা স্পর্শকের উপর লম্ব, এবং সেই ক্ষেত্রে এ পি কিউ আর বি কিউ পি দুটোই 90 ডিগ্রি। এবার বি থেকে আমরা এপি এর উপর লম্ব এঁকেছি বি আর, তাহলে এখানে কি হবে? এপি সমান্তরাল বিকিউ, দুজনেই পিকিউ এর উপর লম্ব। আবার এখানে পিকিউ আর বিআর ও সমান্তরাল হবে, যেহেতু দুজনেই এপি এর উপর লম্ব। তার মানে আমাদের এখানে কি হয়ে গেল? পি কিউ বি আর বা বি কিউ পি আর একটা আয়তক্ষেত্র হবে, কারণ বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং এর তিনটে কোণ অন্তত 90 ডিগ্রি ছিল। তাহলে এটা একটা আয়তক্ষেত্র হলে বিপরীত বাহু দুটো সমান হবে, মানে এখানে আমাদের পি কিউ আর বি আর সমান হবে, আর বি কিউ সমান আর পি হবে। ঠিক আছে? তার মানে এখানে আর পি টাও 3 সেন্টিমিটার হবে, কারণ বিকিউটা 3 সেন্টিমিটার ছিল। আর আর এটা কত হবে? এইটুকুটা, সেটা হচ্ছে এপি মাইনাস আরপি, তার মানে এই জায়গাটা হবে 5। 8 মাইনাস 3, কারণ এইটা 3 ছিল আর এটা পুরোটা 8, তাহলে 8 মাইনাস 3 5, এই যে এখানে লিখেছি। তাহলে এবারে সমকোণী আমাদের ত্রিভুজ এ বি আর, এটা একটা সমকোণী, কারণ এই যে বি আরটা এপি এর উপর লম্ব ছিল। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারবো কি, আর বি স্কোয়ার ইজ ইকাল টু রুট ওভার এ বি স্কোয়ার মাইনাস আর এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 12, তার মানে পিকিউটাও 12 হবে। আর বিটা 12 হলে পিকিউটাও 12 সেন্টিমিটার হবে। তার মানে সরল সাধারণ স্পর্শকটা দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। এই অঙ্কটাকে এইভাবেই করতে হয়। নেক্সট আর কিছু দেখানোর নেই। সুতরাং তোমাদের আমি যেগুলো দেখিয়ে দিলাম, আশা করি এটার সাহায্যে তোমরা অন্যগুলো করতে পারবে, এবং এই অনুশীলনীটা একটু সহজ, এগুলো করা খুব মানে অসুবিধাজনক হবে না তোমাদের কাছে। যদিও বা হয়, তাহলে নেক্সট ডে ক্লাসে তোমরা সেই অসুবিধাগুলো বলবে, যেগুলোতে হবে সেগুলো সমাধান করা যাবে। তাহলে এই অবধি থাকলো।